ওয়েস্ট এশিয়ার যে টার্ময়েল, এই যে ও কতটা ইন্ডিয়াকে এফেক্ট করতে চলেছে? এক কোটি মানুষ ওখানে চাকরি করছে, মানে 4 কোটি মানুষ অন্তত দেশের তাদের উপর ডিপেন্ড করে নির্ভরশীল। আছে। সেই 4 কোটি মানুষ তারা যখন অর্থনীতিতে সেই টাকাটাকে ইনভেস্ট করছে, তার যে একটা ইম্প্যাক্ট, সেটা অবশ্যই আমাদের অর্থনীতিকে খুব পজিটিভলি ইম্প্যাক্ট করছে। একদিকে মোদি গভর্নমেন্ট, তার এক ন্যারেটিভ আছে যে ওয়ার নিয়ে তারা কি স্টেপস নিয়েছে, ইতিমধ্যে অল পার্টি মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী। উল্টো দিকে কংগ্রেস বলছে যে মোদি গভর্নমেন্ট ইজ সাকামিং টু দ্য প্রেশার অফ ইউএস। ওয়ার অফ ন্যারেটিভটাই না আজকের দিনে কিন্তু আসল ওয়ার। আমরা ততটাই জানতে পারি যতটা আমাদেরকে জানতে দেওয়া হয়, এবং এই জানতে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই তো ন্যারেটিভ সেটিং। অ্যাকর্ডিং টু সিএমআই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, বলছে যে গত 10-12 বছরে এখানে আনএমপ্লয়মেন্ট বেড়েছে 217%। তো ন্যাচারালি যে কোনো ইলেকশনে এগুলো একটা ইস্যু হয়ে দাঁড়ায়, কিন্তু দেখা যাচ্ছে বিকজ অফ দিস ওয়ার ইস্যুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি যেটাকে ভোটের ইস্যু বলে প্রচার করতে চাইবেন বা চেষ্টা করবেন, সেটা ন্যাচারালি ওনার পক্ষে যেগুলো যাবে সেগুলোই হবে। ভোটের মুখে যেহেতু এরকম একটা ঘটনা পাওয়া গেছে, একজন পলিটিশিয়ান হিসেবে তিনি ছেড়ে দেবেন না, এটা স্বাভাবিক। উচিত কি অনুচিত সেটা আমি বলছি না, তবে স্বাভাবিক। পাকিস্তান মিডিয়েট করছে। এটা পাকিস্তানের একটা প্রচার যে পাকিস্তান মিডিয়েট করছে। পাকিস্তান মিডিয়েট করছে না। যখন কোনো ক্রাইসিস হয়, মিডিয়েট সেই করতে পারে যে আরো বিগার পাওয়ার। নমস্কার, আমি চার্লস নন্দী। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বব্যাপী একটি বহু চর্চিত বিষয়, ওয়ার, যুদ্ধ। ইউএস ইসরায়েল, অন্যদিকে ইরানের ওয়ার, ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ায় টার্ময়েল। এটা যেমন একটি দিক, অন্যদিকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিচেন টু কনস্ট্রাকশন অলরেডি এই যুদ্ধের জন্য কোনো না কোনোভাবে এফেক্টেড, কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে। পাশাপাশি আমরা এও আড্ডা দেব যে সামনে ইলেকশন, কেরালা ইলেকশন আছে, অ্যাসেম্বলি ইলেকশন, পশ্চিমবঙ্গ ইলেকশন, এছাড়াও অন্যান্য অনেক রাজ্যে ইলেকশন আছে। সেই ইলেকশনের এই ওয়ারের কি কি ন্যারেশন, কি কি ন্যারেটিভ তৈরি হয়েছে, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা এই আড্ডার জন্য আমরা আজকে আমাদের পডকাস্টে পেয়েছি ইন্টারন্যাশনাল রিলেশনসের একজন বিশিষ্ট অধ্যাপক, ডক্টর প্রদীপ্ত রয়। উনি আমাদের সঙ্গে বসে আজকে আড্ডা দেবেন। ডক্টর রয়, আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আপনার আমাদের পডকাস্টে আপনি এসেছেন। প্রথমেই যে বিষয়টা আমরা শুরু করব, যে এই যে ওর নিয়ে তো জানেন রোজ কাগজে বেরোচ্ছে, টেলিভিশন চ্যানেলে দেখছে, পাড়ায় পাড়ায় চায়ের দোকান আড্ডা হচ্ছে। আর আপনি জানেন বাঙালির চায়ের দোকানে আড্ডা মানে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওয়ারের। কিন্তু অনেকের ধারণাই নেই যে এই যে হঠাৎ যে যুদ্ধ শুরু হলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি, আহ, এর কি কি ইমপ্লিকেশনস হতে পারে সামনে। দেখুন, পশ্চিম এশিয়ার এই যে যুদ্ধটা, এটা কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো ঘটনা নয়। এর একটা দীর্ঘ ইতিহাস আছে। রাদার যে সিভিলাইজেশনাল কনফ্লিক্ট ওখানকার, তার এটা জাস্ট একটা মানে একভাবে সারফেস করেছে। এর বেশি কিছু না। আবারও হতে পারে ভবিষ্যতে, আগেও হয়েছে। আর ইরানের সাথে ইসরায়েল বা ইউএস এর যে বৈরিতা, এটা আজকের বৈরিতা নয়। আর উল্টো দিকে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটাতে কিন্তু শুধু ইরান ভার্সেস ইসরায়েল ইউএস নয়, আরব নেশন গুলোকেও ইরান টার্গেট টার্গেট করছে। করেছে। এবং এটা আপনি যদি দেখেন, তাহলে একদম ইসলামের শুরুর যে সময়টা, সেই সময় থেকে যখন আরবিয়ান ইসলাম মানে সুন্নি ইসলাম, আর উল্টো দিকে আরবিয়ার বাইরের পার্সিয়াতে যে শিয়া ইসলাম, যেটা আজকের ইরান, তাদের যে ইন্টারনাল রিলিজিয়াস কনফ্লিক্ট, কনফ্লিক্ট। তো সেটারও একটা ম্যানিফেস্টেশন। যখন 1980-তে 79-এর মাঝামাঝি অবস্থায় ইরানে একটা ইসলামিক রেভলিউশন হলো, তখনকার ইরান শপথ করলো যে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দেবো, পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেবো, আর ইউএস কেও ধ্বংস করব, পশ্চিমী সভ্যতাকেও ধ্বংস করব। তো দিস ইজ ইরান হু চোজ দেম অ্যাজ দেয়ার এনিমি। ওকে। এবং এটা কিন্তু একটা তাত্ত্বিক বা একটা মতাদর্শের জায়গা থেকে, যদিও তারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ইরানে কিছু তেল এবং সেই তেল কোম্পানিগুলো, যেগুলো ব্রিটিশ কোম্পানি,
তারা কিভাবে তেলটাকে ইউটিলাইজ করছিল সেই নিয়ে ওখানে কিছু অর্থনৈতিক ক্রাইসিস হয়, যেখান থেকে রাজনৈতিক ক্রাইসিস, সেখান থেকে একটা পলিটিক্যাল অভ্যুত্থান। এই সমস্ত কিছু করে যখন ইরানিয়া মানে আয়াতুল্লাহ খোমেনি, আগের যে খোমেনি, মানে হুম, এই খোমেনি যিনি রিসেন্টলি হলেন, তার তার আগে যে আলী হ্যাঁ, খোমেনি, যে মারা তারও আগে হুম, যে খোমেনি ছিলেন, হুম, তিনি যখন পাওয়ারে এলেন, তিনি এদের বিরুদ্ধে একটা মানে একটা কড়া মানে স্ট্যান্ড নিলেন। আপনি যদি আরব স্প্রিংটা দেখেন, মানে 2009-10 এই এই যে সময়টা, যখন আরব দুনিয়ার বিভিন্ন দেশে তথাকথিত প্রজাতন্ত্র ও গণতন্ত্রের নামে সুন্নি দেশগুলোকে ডিস্টেবিলাইজ করা হলো, তাতে আমেরিকারও ভূমিকা ছিল, সেটা আমেরিকা আজকে অস্বীকার করতে পারে না। সেইটা কিন্তু ইরান খুব ভালোভাবে ইউজ করতে পেরেছে। এবং এই এখানে যারা যারা তথাকথিত ডেমোক্রেসি এবং ওপেন মিডিয়া ইত্যাদির পক্ষে ছিল, সেই দেশগুলোই আজকে সব থেকে বেশি ডিস্টেবিলাইজড। আচ্ছা, আপনি টিউনিশিয়া দেখুন, আপনি সিরিয়া দেখুন, শুধু অ্যাফেক্ট করতে পারেনি 3-4টে জায়গাকে, ইরানকে অ্যাফেক্ট করতে পারেনি, কারণ ইরান বারবার বলেছে যে আমাদের দেশে তো এসব রয়েছে। যদিও ইরানে কতটা মিডিয়ার স্বাধীনতা রয়েছে, কতটা নারী স্বাধীনতা রয়েছে, সে আমরা সবাই জানি। হুম, সৌদি আরব খুব কষ্ট করে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আর ওদিকে ইসরায়েলে ন্যাচারালি যেতে পারেন। হুম, তো এই দেশগুলো ছাড়া পশ্চিম এশিয়ার যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা কিন্তু একদম ঘেঁটে গেছে এই আরব স্প্রিং এর পরে। কিন্তু ইরানের বক্তব্য ছিল যে আরব স্প্রিং হচ্ছে এই কারণেই হচ্ছে কারণ জনগণের কোনো মতামত, যেটা আর কি ওদের যে আহ, আল্লাহ বা মহামহিম মানে গডের কনসেপ্ট, সেইখানকার মাঝখানে চলে আসছে এই যে যারা হচ্ছে সুলতান ইত্যাদি ইত্যাদি। এবং ইরানে কিন্তু এই ধরনের সুলতান কনসেপ্টটা নেই। ইরানে কিন্তু খোমেনি, যদিও এই মানে আলী খোমেনি মেজো ছেলে হলেন এখন খোমেনি, হুম, কিন্তু ওরা বলে আমরা ইসলামিক রিপাবলিক অফ ইরান, একটা রিপাবলিক কথাটা আইডিয়া আছে। রয়েছে, বাকিগুলো কিন্তু রিপাবলিক নয়। হুম, 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 তো এইভাবে ওরা রিপাবলিকের সাথে ইসলামকে জুড়ে দেয় এবং শিয়া ফর্ম অফ ইসলামকে জাস্টিফাই করে। উল্টো দিকে সুন্নিদেরকে, যাদের ওখানে সুলতান রয়েছে, তাদেরকে বলে যে এটা ঠিকঠাক চলছে না, এটা ঠিক ইসলামিক আদর্শ তোমরা মানছো না, তাই তোমাদের ওখানে হবে হচ্ছে এই আরব স্প্রিং। এবং এর কারণে কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী, হুম, যারা তথাকথিত স্বাধীনতার পক্ষে, হুম, এটা না বাংলাদেশটা দেখলে খানিকটা পরিষ্কার হবে। হুম, হুম, বাংলাদেশেও কিন্তু এই আরব স্প্রিং মডেলেই হয়েছে। যারা তথাকথিত গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের পক্ষে, হুম, তারা কিন্তু সন্ত্রাসের পথ নিয়েছিল। এই জায়গাগুলোতেও তাই হামাস হুম, বা হাউথি হুম, বা ইসলামিক ব্রাদারহুড, এরা কিন্তু সবাই স্বাধীনতার কথা বলে, হুম। কিন্তু আদতে সন্ত্রাসের কাজই করে। এই সন্ত্রাসের কথা যে বললেন আপনি, তো এই ওয়েস্ট এশিয়ার যে টার্ময়েল, এই যে ওয়ার, এটা কতটা ইন্ডিয়াকে এফেক্ট করতে চলেছে? একটা জিনিস যেটা বলা হয় আমি একটু যে ওয়েস্ট এশিয়া হচ্ছে আমাদের কাছে অপরচুনিটি, আমাদের কাছে এক ধরনের আশীর্বাদ। কারণ এর সমস্যাগুলো আমাদের কাছে ইউজুয়ালি সমস্যা হয় না, হুম, কিন্তু এর থেকে আমরা প্রচুর কিছু পাই। মানে হুম, এখন আমরা বুঝতে পারছি যে কি কি পাই, হুম, অলমোস্ট সবই পাই। হুম, আর উল্টো দিকে দক্ষিণ এশিয়ার দিকে যদি আমরা দেখি, দক্ষিণ এশিয়া থেকে আমাদের খুব একটা কিছু পাওয়ার নেই। তাও আমরা দক্ষিণ এশিয়া নিয়েই বেশি সবসময় হ্যাঁ, ভাবনা চিন্তা করি যে হুম, বাংলাদেশেই হলো, কিন্তু বাংলাদেশে টার্মোয়েলে আমাদের কি কিছু আটকে ছিল, বা পাকিস্তানে কিছু হলে কি আমাদের আটকায়? আটকায় না। হুম, কিন্তু পশ্চিম এশিয়ার এই যে ক্রাইসিসটা, এটা আমাদের ক্রাইসিসে কনভার্ট হতে চলেছে, বা অনেকটাই হয়েছে। গভর্নমেন্ট নিজের মতো করে চেষ্টা করছে সমাধান করার। হুম, তার মূলত দুটো কারণ। একটা হচ্ছে যেটা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, বিদেশমন্ত্রীও বলেছেন, বিদেশ মন্ত্রক থেকেও স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে আমাদের প্রচুর লোক ওখানে চাকরি করে। দক্ষিণ এশিয়ার কোনো দেশে দেখবেন না বাঙালিরা বা ভারতীয়রা গিয়ে চাকরি করছে, বাংলাদেশে হুম, 2-4 জন যেত, তাই নিয়ে হুম, ওদের প্রচন্ড গাত্রদাহ ছিল। হুম, তো আমাদের ওই রেমিটেন্সেস যে ব্যাপারটা আছে, 1 কোটি মানুষ ওখানে চাকরি করছে, মানে 4 কোটি মানুষ অন্তত দেশে তাদের উপর ডিপেন্ড করে নির্ভরশীল। আছে। সেই হুম, 4 কোটি মানুষ, তারা যখন অর্থনীতিতে সেই টাকাটাকে ইনভেস্ট করছে, তার যে একটা ইম্প্যাক্ট, হুম, সেটা অবশ্যই আমাদের অর্থনীতিকে খুব মানে পজিটিভলি ইম্প্যাক্ট করছে। হুম, হুম, তো এই জায়গাটা রয়েছে। হুম, দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনার বাড়ির কেউ ওখানে চাকরি করে না, হুম, আপনি ওদিকে ওদের ওই অঞ্চলের ম্যাপ নিয়েও বদার্ড নন, ইরানের পাশে ইরাক না ইরানের নিচে ওমান, হুম, নট বদার্ড। হুম, কিন্তু তেলটা তো আপনার ওখান থেকে আসছে, ফার্টিলাইজারটা ওখান থেকে আসছে, আপনি চাষ করেন না, খুব ভালো কথা, কিন্তু 1 বছর বাদে যদি মানে আলু বা চাল তৈরি না হয় ফার্টিলাইজার না আসার কারণে,
তো তখন তো আপনাকে চিন্তিত হতে হবে। কাজেই আমাদের ওটা একটা মেজর ট্রেড রুট, ফুয়েলের ট্রানজিট রুট, হুম। ফার্টিলাইজারের ট্রানজিট রুট। আর এবার হচ্ছে ইনডিরেক্ট ইম্প্যাক্ট গুলো। ইনডিরেক্ট ইম্প্যাক্ট দেখুন, যদি ওই অঞ্চলের তেল পৃথিবীর বিভিন্ন দেশে না যায়, তাহলে কি হবে? পার ব্যারেল দাম বেড়ে যাবে। হুম। এবার ইনফ্লেশন যদি অন্যান্য দেশে বাড়ে ব্যারেল প্রতি দাম বাড়ার জন্য, তা আমাদের দেশেও তো সেই ইনফ্লেশনটা ইম্পোর্টেড হবে। হুম। আজকে তো একটা ইন্টারকানেক্টেড ইকোনমি, হুম। কিন্তু কন্ট্রোল করতে পারি না আমরা সেটাকে, যে হুম। আমি ওর থেকে শুধুমাত্র ভালো জিনিসটাই নেব। ওর ইকোনমিক কোনো মানে ডিগ্রেডেশন হলে বা কোনো মানে চাপ তৈরি হলে সেইটা আমার কাছে আসবে না, এটা হতে পারে না। হুম। আপনি যখন ইন্টিগ্রেটেড ইকোনমিতে গেছেন, তাহলে ওখানকার সমস্যাটাও আপনার সমস্যা হবে, আমাদের পরিবেশের মতন। ঠিক। যদি দেখেন যে ওই পাকিস্তানে স্টেবল বার্নিং হয়, বা পাঞ্জাবের বহু জায়গায় স্টেবল বার্নিং হয়, সেটা কি দিল্লিতে ধোঁয়াশা তৈরি করে না? করে তো, সেম জিনিস। ওই ইকোনমিতে যদি কোথাও ডিপ্রেশন হয়, আমেরিকায় যখন ডিপ্রেশন হয়েছিল, হুম। সেই একটা বড় মেল্টডাউন যেটা হয়েছিল 2009 সালে, তখন গোটা পৃথিবীতে তার ইম্প্যাক্ট হয়েছিল কেন? এই একই কারণে। এটা তো ঠিক আছে, ওয়ার চলছে, কিন্তু ওয়ারের ইন্ডিয়াতে একটা অন্য দিক আমরা লক্ষ্য করছি। একটা ন্যারেটিভ ওয়ার শুরু হয়েছে। ন্যারেটিভ ওয়ার ইন দ্য সেন্স, একদিকে মোদি গভর্নমেন্ট, তার এক ন্যারেটিভ আছে যে ওয়ার নিয়ে তারা কি স্টেপস নিয়েছে। ইতিমধ্যে অল পার্টি মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী মোদিজি, সংসদে তিনি এ ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছেন। উল্টো দিকে কংগ্রেস বলছে যে, কংগ্রেসের ন্যারেটিভ আছে, অপোজিশন ন্যারেটিভ আছে। তারা বলছে যে মোদি গভর্নমেন্ট ইজ সাকামিং টু দ্য প্রেশার অফ ইউএস। ওকে, সো এই ন্যারেটিভ ওয়ারের মাঝখানে পড়ে আপনারা যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়াশোনা করেন, কাজ করেন, খবর রাখেন, আহ, এই ওয়ার কোন দিকে যেতে চলেছে বলে আপনার মনে হয় আমাদের ভারতবর্ষের পলিটিক্সে? দেখুন, মানে ওয়ার অফ ন্যারেটিভটাই না আজকের দিনে কিন্তু আসল ওয়ার। রাইট। মাঠে কি যুদ্ধ হলো না হলো, কে কাকে কতটা ঘুষি মারলো আর কার বাড়িতে গিয়ে মিসাইল পড়লো, সেটা নিয়ে কেউ রাইট। আমরা তো জানতে যাচ্ছি না বা জানতে অপটিক্সটাই খুব পারছিও না। ইম্পর্টেন্ট। একদমই, আমরা ততটাই জানতে পারি যতটা আমাদেরকে জানতে দেওয়া হয়, হুম। এবং এই জানতে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই তো ন্যারেটিভ সেটিং। হুম। তো এই ন্যারেটিভটা, প্রথমটা তো ইনফরমেশন ফ্লো এর মাধ্যমে ন্যারেটিভটা সেট করা হয়। হুম। তার মধ্যে যখন আমি ইনফরমেশনগুলো পেয়ে গেলাম, তখন আমি ডিসাইড করছি যে আমি এই ইনফরমেশনটা নেব এবং এই ইনফরমেশনটাকে ড্রপ করব। হুম। এবং এই ইনফরমেশনগুলো নিয়ে, মানে ধরুন আমি এ সি সি বিটাকে বাদ দিলাম, আবার ইটা নিলাম, হুম। আবার এন টি নিলাম, একটা শব্দ তৈরি হলো। আমি বললাম যে আমি তো এ টু জেড সব দিয়েছি। তুমি বললে যে না, শুধু তো ওখানে অ্যাকসেন্ট কথাটাই ছিল, আর তো হুম। কিচ্ছু নেই। হুম। হুম। তো আউট অফ দিস এন্টায়ার এ টু জেড, আপনি ডিসাইড করছেন যে কতটা শব্দ, মানে কোন শব্দটা আমি তৈরি করব। এটাই কিন্তু ন্যারেটিভের গল্প। হুম। এবার দেখুন, কংগ্রেস যে যে মূল বক্তব্যটা করতে চাইছে, আহ, তাতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কংগ্রেসের যারা মোটামুটি ডিপ্লোমেসিটা প্র্যাকটিস করেছে, বোঝে, তারা একভাবে জিনিসটা বলছে। যেমন ধরুন শশী থারুর, হুম। তার বক্তব্য কিন্তু বিরাট যে মোদী বিরোধী, গভর্নমেন্ট বিরোধী, তা নয়। আর একটা আছে যারা কংগ্রেসপন্থী, বামপন্থী, এবং একটা ক্রিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে ওয়ার্থলেস গভর্নমেন্ট, কিছুই করেনি, কিছুই পারে না। এবং আপনি যদি বলেন যে দু পুওর হাজার পুওর এক্সটার্নাল পুওর পলিসি। পারফরমেন্স, হ্যাঁ, আপনি যদি বলেন যে 2028 সালে যে যুদ্ধটা হবে তাতে মোদির কি ভূমিকা থাকবে, তাতেও তারা একই স্ক্রিপ্ট লিখে দেবে, শুধু ডেটটা বদলে দেবে। হুম। হুম। তাই তো হবে, কারণ তাদের স্ক্রিপ্টটা রেডি। হুম। তাতে গভর্নমেন্টকে তারা ক্রিটিসাইজই করবে। হুম। আর একটা আছে উল্টো দিকে, গভর্নমেন্টের কি ন্যারেটিভ, গভর্নমেন্ট কি করছে বা করতে চাইছে বা করতে পারে, হুম। কতটা তাদের লিমিটেশন, হুম। সেটা বোঝানোর চেষ্টা হুম। করছে। আর একটা হচ্ছে যেটা বিজেপির বা গভর্নমেন্টের পক্ষের যারা বুদ্ধিজীবী বা এই ধরনের ন্যারেটিভ সেট করেন, তারা খুব বেশি প্রো ইসরায়েল এবং প্রো আমেরিকা করছেন না। তার কারণটা স্বাভাবিক, যে ইন্ডিয়ার সাথে ইউএস এর সম্পর্কটা এখনটা কিন্তু খুব স্মুথ যাচ্ছে না। সেই কারণে আপনি দেখবেন যে ভারতবর্ষের যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, মানে মেন স্ট্রিম যে ন্যারেটিভটা, সেখানে কিন্তু ইরানকে প্রথমে দেখানো হলো যে ইরান হচ্ছে অ্যাফেক্টেড, তারপরে ইরান প্রচন্ড মারছে। এই ন্যারেটিভটা কিন্তু সেট হচ্ছে। কোথাও কিন্তু কেউ বলছে না, দুপক্ষই, কংগ্রেস বলুন বা বিজেপি বলুন,
যে ইসরায়েলে প্রচন্ড বেশি গোলাবর্ষণ হচ্ছে, হুম, ইসরায়েলে পভার্টি অ্যাকিউট হয়ে যাচ্ছে, হুম। ইসরায়েলে লাইফ এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু এখন ভারতবর্ষের যে ন্যারেটিভ সেটার যারা, তারা কিন্তু কথা বলছে না। আচ্ছা, না কিন্তু একটা অন্য দিক আছে, এনার্জি সিকিউরিটি যেটাকে বলা হয় আপনাদের ভাষায়। তো এই ওয়ারের জন্য এনার্জি সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষ এক্স্যাক্টলি কি জায়গাতে আছে, এটা একটু বুঝিয়ে বলেন আমাকে। দেখুন, ভারতবর্ষ তার 60% এনার্জি বাইরে থেকে, মানে যেটা আমরা কনজিউম করি, সেই এনার্জি ম্যাক্সিমামটা বাইরে থেকে, মানে 60% বাইরে থেকে হুম, আসছে। হুম, তার আবার 90% আসছে এই অঞ্চল থেকে। হুম, কিন্তু মানে আমরা যদি ফুয়েলটা দেখি, তাহলে আমাদের চিন্তার কিছু কারণ নেই। আমাদের বড় জোর যেটা হতে পারে, দাম বাড়তে পারে। হুম। স্কেরসিটি কিন্তু হওয়ার জায়গা নেই, কারণ আমরা আমাদের কাছে আরো অনেক অল্টারনেটিভ আছে। রাশিয়া থেকে আসতে পারে, ভেনেজুয়েলা থেকে আসতে পারে, অপশন আছে। এমন নয় যে ইনফ্যাক্ট আসছেও। হরমুজটা হুম, আটকে গেলেই আমাদের আসবে না। হুম, প্রবলেমটা যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে ইন্টারিম পিরিয়ডটা যখন এলো, বা প্রসেস, বা এই গোটা জিনিসটাতে পেট্রো ডলারের দাম যেই, মানে পার ব্যারেল পেট্রোলের দাম যেই বেড়ে যাবে, তখন পৃথিবীর সর্বত্র পেট্রোলের দাম বাড়বে। হুম, তাহলে আমি ভেনেজুয়েলা থেকে কিনলেও আমাকে বেশি দামেই কিনতে হবে, কারণ জিসিসি হুম, তারা দামটা ডিসাইড করবে, ওপেক দাম ডিসাইড করবে। তখন কিন্তু দাম বাড়বে। হুম, এবং এটা সরকারের হাতে, সরকার যেভাবে চেষ্টা করছে নিজের যে শুল্কটা সেটা কমিয়ে দিচ্ছে, হুম, সেটাও কমানোর তো একটা লিমিটেশন আছে। হুম, তা কাজেই অনেক সময় ধরে যুদ্ধটা যদি চলে, তাহলে একটা তো অল্টারনেটিভ বেরিয়ে যাবে। হুম, মানে যদি ধরুন 2 বছর ধরে যুদ্ধ চললো, হুম, তখন জিনিসটা নর্মালাইজড হয়ে যাবে, কিছু একটা সলিউশন বেরিয়ে যাবে। কিন্তু যদি যুদ্ধটা 4 মাস মতো চলে, তখন দামটা বাড়ার দিকে প্রবণতা হবে। এখনই অলরেডি দাম বাড়ার দিকে প্রবণতা, হুম, কিন্তু গভর্নমেন্ট সেটাকে নিজের মতো করে ফাইট করছে। হুম, এবার কিছু বক্তব্য, যে আপনি চায়ের দোকান থেকে শুরু করলেন, আমাকে একজন একজন বলে 10 টাকা করে দাম কমে গেছে পেট্রোল ডিজেলের, কিন্তু মোদি অ্যানাউন্স করেছে দিচ্ছে না। হুম, কেরম ব্যাপারটা? এই যে 10 টাকা করে দামটা কমানো হলো, সেটা কিন্তু আমি আপনি যখন তেল ভরতে যাচ্ছি আমাদের জন্য নয়, যারা নিজেরা দাম বাড়াতে পারেনি, মানে অয়েল কোম্পানিগুলো, তারা যে লসটা করেছে সেইটাকে রিকভার করার জন্য গভর্নমেন্ট নিজের জিএসটি। ইয়েটা কমিয়ে হুম, দিয়েছে, শুল্কটা কমিয়ে দিয়েছে। হুম, এইটুকুই। হুম, এবার শুধুমাত্র আমার পকেট দেখা গভর্নমেন্টের দায়িত্ব তা তো নয়। হুম, যারা, যে সংস্থাগুলো বাণিজ্য করছে, তাদেরও তো মানে স্বার্থটা দেখতে হবে, এবং ওভারঅল এই সিস্টেমটাকে তো মেনটেন করতে হবে, এই সাপ্লাই চেনটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমার পকেটটাকে বাঁচিয়ে রাখার জন্য সামনে ভোট আছে বলে সিস্টেমটা কোল্যাপস করে গেল, তাতে সেভাবে তো দেশ চলে না। রাষ্ট্র পরিচালনা তো শুধু ভোট পরিচালনা নয়, যে আমাকে একটা, মানে পপুলিস্ট মেজার নিয়ে বলতে হবে যে না, দাম কমবে না। তো দুটো দিকই ব্যালেন্স করা হয়েছে, যাতে দামটা না বাড়ে এবং যাতে সাপ্লাই চেনটাও ঠিকঠাক ভাবে চলে। আর একটা দিক আছে, সেটা হচ্ছে প্রফেসর রায়, সেটা হচ্ছে যে কস্ট অফ ইরানো, যেটা খুব ভয়ঙ্কর একটা জায়গায় যেতে পারে। মানে ইনফ্যাক্ট আপনি যদি লক্ষ্য করেন, আমি জানি না, অ্যামাজনে আপনি যদি একটু লক্ষ্য করেন প্রাইস রেঞ্জগুলো কীভাবে, এভরিডে যে জিনিসগুলো যেগুলো প্রয়োজন হয় আমাদের, মানে যদি এভাবে ব্যাপারটাকে দেখি, কিচেন টু কনস্ট্রাকশন সব কিছুতেই কিন্তু একটা দামের ফারাক রাখা যাচ্ছে। ইন্ডাকশানে আপনি যান, দাম বেড়ে গেছে। ওই জায়গায় ম্যাসিভ ক্রাইসিস হয়েছে ইন্ডাকশানে। হ্যাঁ, লাইন দিয়ে সব ইন্ডাকশান কিনছে টু অ্যাভয়েড এলপিজি ক্রাইসিস। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আহ, এই ওয়ার যদি আরো কিছুদিন প্রলং করে, কোন জায়গায় যেতে পারে বলে আপনাদের মনে হয় এই ক্রাইসিস? দেখুন, ওয়েস্ট এশিয়া থেকে আমাদের প্রচুর জিনিস আসে, এবং ওয়েস্ট এশিয়াতেও আমাদের প্রচুর জিনিস যায়। হুম, কাজেই যারা ব্যবসা করে, মানে পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে, হুম, তাদের এক ধরনের ক্রাইসিস তৈরি হবে। হুম। আর আমাদের যেগুলো আসে তার মধ্যে ড্রাই ফ্রুট ড্রাই আসে, ফ্রুটস আছে, হ্যাঁ। কসমেটিক্সের অনেক জিনিসপত্র আসে, ফার্টিলাইজার আসে। হুম। আহ, আপনি মানে রেগুলার যে জিনিসগুলো আমরা দেখি, এভরিডে হ্যাঁ, যেগুলো লাগে লাইফে। এফএমসিজিরও বহু জিনিস কিন্তু দুবাই হয়ে আসে ইউরোপ থেকে। রাইট। তো আহ, আমি যদি ফুয়েলের দামটাকে এখানে কনসিডার নাও করি, হুম, তাহলেও যেহেতু সাপ্লাই চেন ডিসরাপশনটা হচ্ছে, হুম, সেই জন্য জিনিসপত্রের যোগান যেহেতু কমে যাচ্ছে, হুম, ন্যাচারালি দ্রব্যমূল্যের দাম তো বাড়বে। মানে এটা তো, মানে সিম্পল ইকোনমিক্স।
যে যদি সাপ্লাই কমে যায় হুম। তাহলে তো প্রাইসকে সেটা এফেক্ট করবেই। আচ্ছা, যেটা ইরান বলছে যে হরমুজের যে আমার কন্ট্রোল, এই কন্ট্রোলটা আমার উপরে আমাকে রাখতে হবে, যাতে ওর কর্তৃত্ব পুরোটা থাকে এখানে। যদি কর্তৃত্ব আমার হাত থেকে চলে যায় তাহলে আমরা যুদ্ধ বন্ধ করবো না। দ্যাট ইজ দি অনলি কন্ডিশন দে হ্যাভ গিভেন নাও। যে দেখুন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই যে 12 নটিক্যাল মাইল থেকে 200 নটিক্যাল মাইল, এই এই যে জায়গাটা, আহ, তার মধ্যে কিন্তু হরমুজ প্রণালী পড়ছে। এদিকে ওমানের দিক থেকেও যদি আপনি দেখেন, হরমুজ প্রণালীটা তো খুব বড় একটা জায়গা নয়। হুম, হুম, তো আইনত এটা কিন্তু ইরান দাবি করতেই পারে। এবং আচ্ছা, আপনি দেখুন যে ইরানের উপর স্যাংশন আছে, হুম, অনেক দিন ধরে ইউএস স্যাংশন হুম, লাগিয়ে রেখেছে। হুম, পশ্চিম ইউরোপের কোনো দেশ ওর থেকে হুম, তেল নেয় না, হুম, পশ্চিম এশিয়ার কারোর ওর থেকে তেল নেওয়ার দরকার নেই, ভারতও ওর থেকে তেল নেয় না। হুম, তাহলে এই যে সিস্টেমটা ইরানে রান করছে এতদিন, অর্থনীতি তো ইম্পর্টেন্ট, হুম, তা ওরা টাকাটা পাচ্ছে কোত্থেকে? হরমুজ প্রণালী থেকে যখন জাহাজগুলো যাতায়াত করে তখন কিন্তু ওদের একটা বড় লেভি দিতে হয়। হুম। তো হরমুজ প্রণালীর ওপর ওদের এই কন্ট্রোলটা ওদের অর্থনীতির জন্য জরুরি। সেই জন্য ওরা একটা দ্বিতীয়ত যেটা জরুরি, এখন আমি আপনি কেন এত চিন্তিত পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে, বা চায়ের দোকানের বিমলদা কেন এটা নিয়ে এত ভাবছে, হুম, বা বাড়ির মাসিমা কাকিমারা তারা এত কেন বদার? হুম, কত লোক মরলো বলে? মানে অনেস্টলি পৃথিবীতে আরো অনেক জায়গায় অনেক যুদ্ধ চলছে। ইস্ট তিমোরে যুদ্ধ চলেছে, আজারবাইজানের সাথে আর্মেনিয়ার যুদ্ধ চলেছে, হুম, থাইল্যান্ডে এই কয়েকদিন আগে যুদ্ধ হলে আমরা মনেও রাখি না। হুম, আহ, ইউক্রেন। গত বছর ইউক্রেনে 4 বছর ধরে যুদ্ধ চলছে, গত বছর ইসরায়েলের সাথে ইরানের কয়েকদিনের একটা ছোট্ট হুম, যুদ্ধ হয়েছে। হুম, আমরা কটা মনে রেখেছি, কিন্তু হুম। এইটা মনে রাখছি, কারণ মানে দ্য প্রাইস অফ ইরান ওয়ার ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট প্রাইস আই হ্যাভ টু পে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই জন্য বলছি, মানে কস্ট অফ ওয়ার যেটা। সেই জন্য যেই হরমুজ প্রণালীটাকেও আটকাতে পেরেছে, হুম, তাতে কিন্তু পৃথিবীর অর্ধেকের বেশি লোক এখন এটা নিয়ে চিন্তিত। হুম, কারণ আপনার বাড়ির গ্যাসটা আসছে না, হুম, আপনার তেলটা আসবে কিনা ঠিক নেই। বহু দেশে তো 4 days a week ইন্ট্রোডিউস করে দিয়েছে। হুম। পাকিস্তানে কালকেই ওই উইকেন্ডে, ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে হ্যাঁ, পাকিস্তানে। আহ, না পাকিস্তানে তেল কেনা বেচাও মানে পেট্রোল পাম্প গুলোকে রেশনিং করে দিয়েছে। করে দিয়েছে দুদিনের, মানে রেশনিং উইকেন্ড করে গুলো, দিয়েছে যে হ্যাঁ, আপনি রেশনিংও করেছে। বাইক চালালে 2 লিটার পাবেন 3 দিন পর পর, এভাবে তো করে এবার দিয়েছে। আপনাকে তো একটা বাংলাদেশও পেট্রোল তাই পাম্প করেছে। থেকে অন্য পেট্রোল পাম্প যেতে গেলেই 2 লিটার এতটা তেল চলে যেতে হুম, পারে। তো এটা আপনি, ইরান এতটা ইম্পর্টেন্স পাচ্ছে বিকজ অফ দেয়ার কন্ট্রোল ওভার এই হরমুজ। হুম, যদি এটা চলে যায় হুম, তাহলে কিন্তু ইরানের যুদ্ধ এবং ইরানের গুরুত্বটা সেভাবে আর থাকবে না। তো ন্যাচারালি ওরা এই ক্লেমটা করবে। আচ্ছা, এবং ওরাও দেখুন ক্লেম করতে করতে কিন্তু ওদের দাবিগুলো মানে কম হচ্ছে। হুম, 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 ওরা যেখান থেকে শুরু করেছিল যে আমরা আমাদের নিউক্লিয়ার ইয়েটা 60-র কাছাকাছি রাখবো, এবং এটা তো মানে বহু লোকের বক্তব্য, বহু সংস্থার বক্তব্য, আইএইও ইভেন বলেছে যে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যতটা যে মানে এম্পাওয়ার্ড ইউরেনিয়াম লাগে 3 to 5%, তার থেকে অনেক বেশি ওদের কাছে ছিল। স্টক পাইলিংটাও আইএই এর রেকমেন্ডেশন অনুযায়ী ছিল না, তার থেকে বেশি ছিল। কাজেই আপনি মানে কেউ গিয়ে যদি বলে যে ওখানে তো গিয়ে অস্ত্র পাওয়া যায়নি, এবার অস্ত্রটা পাওয়া যাবে কিভাবে? অস্ত্রটা তো ছুরি বা কাঁচি নয় যে হুম, গিয়ে আমি ধরে ফেললাম যে এইটা অস্ত্র। পরমাণু ইয়ে তো, এটা তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে জিনিসটাকে শুট করছি, কিভাবে জিনিসগুলোকে মানে মিসাইল গুলো কিরকম, প্ল্যাটফর্মটা আলাদা, এগুলো তো আলাদা আলাদা থাকে। এরকম তো নয় ব্যাপারটা যে একটা ছুরি কাঁচির মতন যেই হুম। আমি অস্ত্রটাকে গিয়ে ধরলাম। তো ইরানের একটা নিউক্লিয়ার ইন্টেনশন ছিল, এটা নিয়ে মানে দ্বিচারিতার কোনো জায়গা নেই। কাজেই যেহেতু ওদের ঘোষিত শত্রু হচ্ছে ইউএস এবং ইসরায়েল, হুম। কাজেই তারা তো চেষ্টা করবেই যে ইরানকে যাতে নিরস্ত করা যায়, অন্তত পরমাণু অস্ত্র পাওয়ার থেকে। তো সেই জায়গা থেকে তারা করেছে। এবার একটু দেশে আসি। দেশে আপনি জানেন যে আমাদের সামনে অনেকগুলো রাজ্যে ইলেকশন আছে। কেরালে আছে, বেঙ্গলে আছে, তামিলনাড়ুতে আছে, আসামে আছে। কেরালে আমরা জানি যে একটা বড় সংখ্যায় মানুষজন তারা সৌদি ওই দিকে চাকরি করে। তাতে আমাদের হিসেব অনুযায়ী প্রায় 25 লক্ষ মানুষ যারা ওখানে চাকরি করেন, এবং এবারে হয়তো তারা ভোট দিতে আসতেই পারবে না। তো এই অবস্থায় দাঁড়িয়ে যেমন কেরালে ওয়ারের একটা ডিরেক্ট একটা ইনফ্লুয়েন্স আছে, একটা প্রভাব পড়েছে।
ঠিক একইভাবে আপনি যদি বেঙ্গলে চলে আসেন, দেখবেন যে বেঙ্গলে আমাদের এখানে হিউজ আনএমপ্লয়মেন্ট আছে। অ্যাকর্ডিং টু সিএমআই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, বলছে যে গত 10-12 বছরে এখানে আনএমপ্লয়মেন্ট বেড়েছে 217%। আনএমপ্লয়মেন্ট বেড়েছে এখানে। কোনো শিল্প নেই। প্রায় 8,000 লিস্টেড অ্যান্ড আনলিস্টেড কোম্পানি তারা গত 10-12 বছরে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে শিল্পে আকাল, শ্মশান শিল্পের। তো ন্যাচারালি যে কোনো ইলেকশনে এগুলো একটা ইস্যু হয়ে দাঁড়ায়, কিন্তু দেখা যাচ্ছে বিকজ অফ দিস ওয়ার ইস্যুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হঠাৎ মমতা ব্যানার্জির যে পার্টি মা মাটি মানুষ, তাদের মহিলারা এই ওয়ারের সুযোগ নিয়ে ইস্যুগুলোকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, মেন ইস্যুগুলো প্রমোটার রাজ, মাফিয়া রাজ, চাল চুরি, গরু চুরি, এসব ইস্যুগুলোকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, অ্যাপিজমেন্ট পলিটিক্স মানে তুষ্টিকরণ রাজনীতি, এগুলো থেকে সরে যাওয়ার জন্য ওরা এই ওয়ার্ডটাকে একটা ঢাল হিসাবে ইউজ করছে। ওরা হঠাৎ হাতা, খুন্তি, উনুন, ওভেন নিয়ে বেরিয়ে পড়ছে রাস্তায়, ডিসপ্লে করছে অ্যাজ ইফ এখানে ম্যাসিভ কোনো এলপিজি ক্রাইসিস শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্ডের ওয়ার্ডকে ইলেকশন এভাবে প্রভাবিত করছে। তো আপনারা যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করেন, সেখানে আপনাদের কি মনে হয় যে এই একজন অধ্যাপক হিসেবে যে এই ধরনের কোনো ন্যারেটিভ যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে, সেটা কি সত্যি মানুষের মনে কোনো প্রভাব ফেলতে পারে এই ওয়ার? দেখুন, যে কোনো ঘটনা না অন্তত বিশেষ করে এলপিজি পলিটিশিয়ানদের ক্রাইসিস কাছে এটসেট্রা, যেগুলো ওই মানে আর্টিফিশিয়াল যে ক্রাইসিসের কথা। হুম হুম এটা হচ্ছে খানিকটা ওই অন্ধের হস্তি দর্শনের মতন। হুম। যে যে লেজটা ধরবে তার কাছে মনে হবে যে হাতিটা একটা সাপের মতন, রাইট। যে পাটা ধরবে তার কাছে মনে হবে এটা একটা থামের মতন, হুম হুম আর যে সুঁটটা ধরবে তার কাছে মনে হবে এটা বট গাছের ঝুড়ির মতন, উপরে আছে নিচটা খালি। হুম তো ন্যারেটিভটাও খানিকটা সেরকম। আর ভোটের ইস্যু কি এবং কি নয় সেটাও কিন্তু সেরকম। মমতা ব্যানার্জি যেটাকে ভোটের ইস্যু বলে প্রচার করতে চাইবেন বা চেষ্টা করবেন, হুম সেটা ন্যাচারালি ওনার পক্ষে যেগুলো যাবে হুম সেগুলোই হবে। এবং ভোটের মুখে যেহেতু এরকম একটা আহ, ঘটনা পাওয়া গেছে, একজন পলিটিশিয়ান হিসেবে তিনি ছেড়ে দেবেন না, এটা আহ, স্বাভাবিক। উচিত কি অনুচিত সেটা আমি বলছি না, তবে স্বাভাবিক। কিন্তু আসল যে জায়গাটা আমি যদি খুব মানে পলিসিগত জায়গা থেকে দেখি, এলপিজির তো কোনো ক্রাইসিস নেই, অন্তত না। ডোমেস্টিক এলপিজির কোনো ক্রাইসিস নেই। হুম পলিসির জায়গা থেকে হুম কিন্তু অপারেশনাল জায়গা থেকে মানে যথেষ্ট ক্রাইসিস হচ্ছে, এবং সেই ক্রাইসিস গুলো তৈরি হচ্ছে কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে। সেটা আমি তো যে আপনাকে আমার বাড়ির কথা যারা বলছি, মজুদদার, যারা 17 তারিখ আমি মজুদদার বুক করেছি ইন্টেনশনালি একদম ক্রাইসিস তৈরি করছে। 12 দিন পরে। ওই যে সিডিএস না ওএসডি কিছু একটা নাম্বার জেনারেট করতে হয়, হ্যাঁ তারপরে গ্যাসটা আসে, সেটা হ্যাঁ ম্যানুয়ালি করা যায়। রাইট। তারা ওটাকে আটকে রেখেছে, হুম করছে না। হুম কেন করছে না? তার রাজনৈতিক কারণ থাকতে পারে, হুম। ব্যক্তিগত কারণ থাকতে পারে, নানাবিধ কারণ থাকতে পারে, এবং মানসিক কারণ থাকতে পারে কিনা। যেটাকে বলে ইল্লিগাল হোর্ডিং, ইল্লিগালি হোর্ড করে রাখা হচ্ছে টু ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল ক্রাইসিস। এবং সেই ক্রাইসিসটা কাকে গিয়ে হেল্প করছে? আলটিমেটলি কিছু মাফিয়া, আপনার কিছু গ্যাসের যা কিছু সমস্যা হবে আপনি আন্ডারওয়ার্ল্ড, কাকে গালাগাল দেবেন? আলটিমেটলি আপনি গালাগাল দেবেন এখানে মোদি গভর্নমেন্টকে, যেহেতু সরকারে আছে, তাহলে যদি কেন্দ্রীয় এই সরকারে আছে। এই যে যারা গ্যাস পুরোটা ডিস্ট্রিবিউটর, রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এটা। তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে করছে না, এই কনক্লুশনে কি আমরা পৌঁছতে পারি? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই যে গ্যাসের যে ক্রাইসিস, এটার জন্য একটা কলকাতা পুলিশের উইং আছে, তার নাম হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ইবি। এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দেখার কথা যে আপনি কোথায় কোথায় গ্যাসের সিলিন্ডারগুলো লুকিয়ে রেখেছেন, মানে ইললিগালি হোর্ডিং করছেন টু ক্রিয়েট আ ক্রাইসিস। কিন্তু যদি পুলিশ না করে, পুলিশ হচ্ছে মমতার হাতে, যদি মমতা পুলিশ তার কাজ না করে, তাহলে গ্যাসের ক্রাইসিস এবার হবে। এখন যদি কেউ বলে যে নির্বাচন কমিশন এটার দায়িত্ব নেবে, সেটা কিন্তু একেবারেই না। একদম অনৈতিক এবং হুম, বেআইনি, কারণ হ্যাঁ। নির্বাচন কমিশন এই ধরনের পুলিশিং এর কাজের দায়িত্ব কিন্তু নেয় না। তখন এই এটা মজুদ এখনো রাজ্য সরকারের তখন দায়িত্ব। এইটা একটা অদ্ভুত রকমের নেক্সাস, পুলিশ, তৃণমূলী মজুদদার, এবং তার সঙ্গে দলের অনেক টপ টপ লেভেলের নেতাদের যোগাযোগ। এটা একটা অদ্ভুত রকমের একটা এবং ক্রাইসিস। আপনি যদি মজুতদার হন, আপনাকে এই ক্ষেত্রে কি করতে হবে? জাস্ট কিছু করতে হবে না, আপনার যে কাজটা ডিস্ট্রিবিউশন সেটা আপনি করবেন না, তাহলে আপনার যে রাজনৈতিক মালিক তারা খুশি।
মিটে গেল। আচ্ছা, আরেকটি ন্যারেটিভ যেটা আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের প্রেক্ষিতেই আসি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় এলাকায় যখন উনি পাবলিক মিটিংয়ে যাচ্ছেন, উনি বলছেন যে ইলেকশনের পরেই এখানে পেট্রোলিয়াম জাত দ্রব্যের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে, এবং এটা একটা অস্বাভাবিক রকম বাড়বে। ইলেকশনের জন্যই এটা বাড়ানো হচ্ছে না, আহ, এবং অন্যান্য জায়গায় অলরেডি বেড়ে গেছে, অন্যান্য দেশে বেড়ে গেছে। এবং ইলেকশনের পরে এলপিজি পার সিলিন্ডারের দাম হয়ে যাবে 2000 টাকা। তো এখানে একটা আমার মনে হয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কতগুলো জিনিস জানার দরকার। আপনি হয়তো জানেন যে পেট্রোলিয়াম প্রাইস যদি আমরা বিশ্বব্যাপী দেখি, যে এই মুহূর্তে যুদ্ধের জন্য কি জায়গায় দাঁড়িয়ে আছে। ইউরোপে 20 থেকে 30% পেট্রোলিয়াম প্রাইসের দাম বেড়েছে। ইউকেতে বেড়েছে 7 to 13%, অস্ট্রেলিয়ায় বেড়েছে 18%। ইউএসএতে বেড়েছে 17 to 24%, দাম বেড়েছে। ভিয়েতনামে বেড়েছে 50%, পাকিস্তানে বেড়েছে 17 to 20%, কাম্বোডিয়ায় বেড়েছে 19%, নাইজেরিয়ায় বেড়েছে 40 to 48%। তো বিশ্বের বিভিন্ন জায়গায়, যেখানে বিভিন্ন দেশে যেখানে পেট্রোলিয়াম জাত দ্রব্যের দাম এভাবে বেড়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে 1 টাকাও বাড়েনি। সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে যেটা আহ, মমতা ব্যানার্জির দল করার চেষ্টা করা হচ্ছে, এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে এখানে একটা ম্যাসিভ ক্রাইসিস আসতে চলেছে এবং তার জন্য মোদি গভর্নমেন্ট দায়ী, এবং এর একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে দেখুন, আপনাদের যে কোনো মানুষের যখন আনুগত্য পেতে হয়, যদি তাকে আপনি দুর্বল করতে পারেন ভয় দেখিয়ে, সে সব থেকে বেশি আপনার প্রতি অনুগত হবে। এবং আপনি যদি বোঝাতে পারেন যে এর সমাধানও আমার কাছে আছে, ভয়টা নিয়ে আপনি ওয়াকিবহাল ছিলেনই না, আপনাকে বোঝানো হলো যে এটা খুব একটা ভীতির কারণ হতে চলেছে এবং এর সমাধানও আমি, তো ন্যাচারালি আপনার লয়্যালটি আমি পাবো। ঠিক সেই ফর্মুলাটাই এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে অমুক অমুক দেশে বেড়ে গেছে। আর যদি এটাই কারণ হয় যে অমুক অমুক দেশে দাম বেড়ে গেছে, তাহলে তো ভারতবর্ষেও দাম বাড়লে তো চেঁচামেচি করার কোনো কারণ নেই। কিন্তু এখনো বাড়েনি। এবং ওনারা যে প্রচারটা করছেন যে পৃথিবীর সর্বত্র দাম বেড়েছে, এখানেও দাম বাড়বে, মানে দ্যাট জাস্টিফাইজ এভরিথিং, হুম। তাই না? কিন্তু আমার মনে হয় না এত প্যানিকের কোনো কারণ আছে। ভারতবর্ষে প্যানিক করে এই একটা গ্যাসের যে ওই বুকিং এর যে 2-3 দিনে হয়েছিল, তাতে একটা ছোট ক্রাইসিস তৈরি হয়েছিল যে সবাই মিলে বুক করতে শুরু করেছে। যার বাড়িতে হয়তো 1.5খানা সিলিন্ডার মজুত আছে, সেও বুক করেছে। তো এইগুলো থেকে একটু বিরত থাকা উচিত আমাদের। করোনার সময় আমি দেখেছি লোক সারাদিন বাজার করে যাচ্ছে। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম যে তুই রোজ 5 কেজি করে আটা, 2 কেজি করে চাল এগুলো কিনে নিয়ে যাস, খাস কত বা খাস কখন? সারাদিনই তো বাজারে প্যানিক থাকিস। বাইং একটা হচ্ছে। প্যানিক বাইং তো মানে আছেই আমাদের। হুম, হুম। তো সেইটাকে একটু কন্ট্রোল করলে আদারওয়াইজ কোনো পাকিস্তান মিডিয়েট করছে, এই না, বিষয়ে আপনাদের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত কি? না, না, পাকিস্তান মিডিয়েট করছে এই কথাটা বোধহয় মানে এটা পাকিস্তানের একটা প্রচার যে পাকিস্তান মিডিয়েট করছে। পাকিস্তান মিডিয়েট করছে না। আহ, যখন কোনো ক্রাইসিস হয় মিডিয়েট সেই করতে পারে যে আরো বিগার পাওয়ার। রাইট। ধরুন যদি আর্মেনিয়ার সাথে আজারবাইজানের যখন যুদ্ধ হচ্ছিল, রাশিয়া প্রায় ক্লেম করতো যে তোমরা কিছু একটা হুম, সমাধান করে নাও। হুম, আজকে ধরুন যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের বা শ্রীলঙ্কার কোনো ক্রাইসিস হয় বা মায়ানমারের যখন ক্রাইসিস হয় বা নেপালের সাথে ভুটানের যদি ক্রাইসিস হয়, ইন্ডিয়া বলতে পারে যে আমি মিডিয়েট করে দিচ্ছি। হুম, চাণক্যর মধ্যেও কিন্তু এই একটা কনসেপ্ট ছিল যে মধ্যমা শক্তি, হুম, যখন দুজন বিজিগিষু লড়াই করে তো মধ্যমা, সে হুম, বাফার স্টেট নয়, হুম, সে বিগার পাওয়ার যে তাদের হুম, মিডিয়েট করে দিচ্ছে। হুম। পাকিস্তান এক্ষেত্রে মিডিয়েটার। তো মানে ইউএস আর ইরানের ঝামেলায় পাকিস্তানের মিডিয়েট করার মতো স্টেটাস নেই। পাকিস্তান ক্লেম করছে তাই? পাকিস্তান যেটা করছে বা করার চেষ্টা করছে বা করার দাবি করছে যে পাকিস্তান আহ, মানে একটা জায়গা দিচ্ছে হুম, যেখানে ওরা এসে আলাপ আলোচনাটা করবে। হুম, তাতে কিন্তু পাকিস্তানের কোনো কৃতিত্ব নেই। আপনি যদি গত 1.5-2 বছর ধরে ট্রাম্পের বিদেশ নীতিটা দেখেন, ট্রাম্প হঠাৎ করে পাকিস্তানকে খুব গুরুত্ব দিয়েছে। মাই ফেভারিট জেনারেল ইত্যাদি ইত্যাদি বলে আহ, আসিম মুনিরকে খাওয়ানো দাওয়ানো হুম, এসব হয়েছে। হুম, তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ইরান থেকে যদি আপনি যে কোনো অন্যদিকে বেরোতে চান মিডিয়েশনের জন্য, আলাপ আলোচনার জন্য, তাহলে ইরাকে বেরোতে পারেন। ইরাকে গিয়ে ইউএস নিশ্চয়ই কথা বলবে না। আর একটা দিক হচ্ছে এদিকটাতে, সেন্ট্রাল এশিয়ার দিকটাতে
যেখানে যাওয়াটা ইসরায়েল এবং ইউএস দুজনের পক্ষে কঠিন, এবং ওদিকটা পার্বত্য রিজিয়ন, কাজেই যদি কাউকে মানে মানে প্যারাট্রুপিং করতে হয় বা উপর থেকে যেতে হয় তাহলেও মুশকিল। পাকিস্তান ইজ দ্য অনলি সলিউশন। টার্কি আছে, টার্কিতে গিয়েও করতে পারে, টার্কি ন্যাটো কান্ট্রি। কিন্তু তিনজনকেই, যে পার্টিগুলো ইরান, ইউএস এবং ইসরায়েল, হুম তাদেরকে রাজি হতে হবে যে তারা কোথায় কথা বলবে। এবার পাকিস্তান কথা বললে ব্যাপারটা কিরকম দাঁড়াবে জানেন, যে পাকিস্তানের খুব স্টেটাস বেড়ে যাচ্ছে, এটা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে বা সোশ্যাল মিডিয়াতেও অনেকের বক্তব্য, যে পাকিস্তানের খুব স্টেটাস বেড়ে গেল, পাকিস্তান মিডিয়েট করে দিল। আচ্ছা, এটা যদি তাই হয়, যে এতে যদি প্রমাণ হয় যে পাকিস্তান খুব একটা পরাশক্তি, তাহলে রাশিয়া বা চায়না কেন করছে না? তারা তো আরো বড় শক্তি, তারা করতেই পারতো। পাকিস্তান এই কারণেই করার সুযোগ পাচ্ছে কারণ তাকে ইউএস করতে দিচ্ছে, এটাই সিম্পল কারণ। হুম আমরা সবাই ওই ওয়েব সিরিজটা দেখেছি না, পঞ্চায়েত। হুম হুম পঞ্চায়েতের প্রথমটাতে একটা বিয়ে বাড়ি দেখানো হয়েছিল, যেখানে প্রধানজি মানে ওই যে বিডিও অফিসে একটা বিয়ের খানিকটা অনুষ্ঠান ওখানে করানো হয়েছিল, আপনি হুম দেখে থাকলে রিলেট করতে পারবেন। তো তাতে কি বিডিও এসডিও হয়ে গেছিল বা ডিএম হয়ে গেছিল? হয়ে যায়নি তো। হুম ওর বিডিও অফিসটা গ্রামের এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে ছিল যেখানে লোকের আসতে যেতে সুবিধে হতো, বরপক্ষকে বসানো হয়েছিল, ব্যাস। হুম হুম পাকিস্তানেরও মানে জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমন হুম যেখানে পাকিস্তানের পক্ষে এই ডিলটা, মানে এই জিনিসটাকে মানে হোস্ট করা সম্ভব। পাকিস্তান ইজ বিং জাস্ট আ হোস্ট, পাকিস্তান মিডিয়েট করছে না। সৌদি আরাবিয়া পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই, তোমার সাথে আমার ডিফেন্স প্যাক্ট আছে, তুমি আমার এগেনস্টে যেতে পারো না। ইরান যখন আমাকে মেরেছে, হুম সৌদি আরাবিয়াতেও তো হিট করেছে ইরানিয়ান মিসাইল। তো তুমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ বা তুমি আইনত আমার হয়ে লড়াই করতে বাধ্য যদি আমি জিনিসটাকে এসকেলেট করি। হুম আমি করছি না আলাদা কথা। আর মিডিয়েট করতে গেলে দুপক্ষকে এক জায়গায় আনতে হয়। পাকিস্তানের সেই ক্ষমতা নেই দুপক্ষকে এক জায়গায় আনা। পাকিস্তান তখনই এটা করতে পারবে যখন তিন পক্ষ রাজি হবে। হুম এবার বাকি থাকলো ইসরায়েল। হুম ইসরায়েল পাকিস্তানে যাবে কি যাবে না সেটা ইসরায়েলের সিদ্ধান্ত, কিন্তু পাকিস্তান তো ইসরায়েল দেশটাকেই স্বীকৃতি দেয় না। হুম তাহলে পাকিস্তান যখনই ইসরায়েলকে ডাকবে, তাকে একটা ডিফ্যাক্টো রেকগনিশন দিয়ে দিতে হবে। হুম এবার এই ডিফ্যাক্টো রেকগনিশন দিলেই পাকিস্তানি মিলিটারি অনেকদিন ধরে চায় ইসরায়েলের সাথে সুসম্পর্ক তৈরি করতে। হুম তার অনেক বৃত্তান্ত আছে। মোদ্দা কথা, পারভেজ মুশারফ বলেছিল যে ইসরায়েলের সাথে যদি তোমরা সখ্যতা করো, তাহলে ইসরায়েল হচ্ছে ইন্ডিয়ার সাপ্লাই লাইন ডিফেন্স টেকনোলজিতে, হুম সেটা কেটে দিতে পারবে। হুম তোমাদের প্রতি একটা আনুগত্য তৈরি হবে হয়তো তাদের। কিন্তু ওদের যে মোল্লাতন্ত্র, তারা কখনোই কোনো অবস্থাতেই ইসরায়েলের সাথে করবে সম্পর্ক তৈরি করতে দেবে না। হুম 2019 সালেও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, 2019 সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত পাকিস্তান থেকে টিম গেছিল ইসরায়েলে, কিন্তু জিনিসটা ফলপ্রসূ হয়নি, এগোয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান মিডিয়েট করছে না, এটা আমাদের খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। পাকিস্তান ইজ নট আ মিডিয়েটার, জাস্ট আ হোস্ট। তারা শুধুমাত্র হোস্ট করছে, বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে, তারা এর থেকে বেশি কিচ্ছু নয়। যেমন পাকিস্তানে এখন অনেক জায়গাতেই হয়ে গেছে যে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে, হুম, রোজের অফিসে আসতে হবে না। বহু জায়গায় আছে, বাংলাদেশে বহু পেট্রোল পাম্পে আপনাকে, আপনি যদি বাইকে তেল ভরতে যান আপনাকে 2 লিটার করে তেল দিচ্ছে, রেশনিং করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষে দেখুন, আপনি আমি বসে পডকাস্ট করছি, আমরা কিন্তু বাড়িতে বসে কাজ করছি না। আমরা প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা পডকাস্টে আড্ডা দিচ্ছি, এখানে কিন্তু আমাদের কোনো ক্রাইসিস নেই। এটাই হচ্ছে একদম। মোদির ভারতবর্ষ, একেই আমরা বলছি বিকশিত ভারত। আমি এখানে আমার পডকাস্ট শেষ করার আগে আমি আমাদের দর্শকদের জানিয়ে দেবো যে মনে রাখতে হবে যে আমাদের এখানে এলপিজি গ্যাসের কোনো ক্রাইসিস নেই। এটাও মনে রাখা দরকার যে ইতিমধ্যেই এলপিজির প্রোডাকশন বেড়েছে প্রায় 40%। পডকাস্ট এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।